হ্যালো বন্ধুরা, রিবার্থ স্টোরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন এক পৃথিবীর গল্প জানব যা পুরোপুরি ধ্বংসের মুখে, যেখানে একটি বিশাল গ্রহাণু বা অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত হানার পর মানবজাতির ৭৫% ধ্বংস হয়ে যায়। যারা বেঁচে ছিল তাদের জীবনও হয়ে ওঠে এক চরম সংগ্রাম। চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা জানতে পারি আজ থেকে ৫ বছর আগে একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত হেনেছিল। সেই আঘাতে পৃথিবীর ৭৫% মানুষ সাথে সাথেই মারা যায়। গ্রহাণুর টুকরোগুলো এখনও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বাতাস পুরোপুরি দূষিত হয়ে গেছে এবং রেডিয়েশনের প্রভাব এখনও রয়ে গেছে। ভূমিকম্প আর ভয়ানক সব ঝড় এখন পৃথিবীর রোজকার ঘটনা। বেঁচে থাকা মানুষদের এখন মাটির নিচের বাংকারে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর আমরা মুভির প্রধান চরিত্র জনকে দেখতে পাই। জন তার পরিবারের সাথে গ্রিনল্যান্ডের একটি বাংকারে থাকে। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু এখানে সে স্পাই বা পর্যবেক্ষক হিসেবেও কাজ করে। তাকে মাঝে মাঝেই বিশেষ প্রোটেক্টিভ স্যুট পরে বাংকারের বাইরে যেতে হয়, বাইরের পরিবেশ চেক করার জন্য। একদিন জন বাইরে গেলে মাটিতে একটি বড় ফাটল দেখতে পায়। সে বুঝতে পারে এই ফাটলগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এরপর সে সমুদ্রের তীরে গিয়ে একটি ভাঙা জাহাজ দেখতে পায়। ভেতরে ঢুকে সে কিছু দরকারি জিনিস আর একটা নোটবুক খুঁজে পায়। ঠিক তখনই তার রেডিওতে একটা ইমার্জেন্সি ওয়ার্নিং আসে যে একটি ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছে। জন নিজের জীবন বাঁচাতে পাগলের মতো দৌড়াতে থাকে এবং একদম শেষ মুহূর্তে বাংকারের ভেতরে ঢুকে দরজা বন্ধ করতে সক্ষম হয়। মৃত্যুর এত কাছ থেকে ফিরে এসে জন গভীরভাবে ট্রমাটাইজড হয়ে পড়ে। অন্যদিকে জনের স্ত্রী অ্যালিসন বাংকারের লিডারদের সাথে একটি মিটিংয়ে ছিল। সেখানে ডক্টর আমিনা জানান যে ফ্রান্সের দিকে গ্রহাণু পড়ার কারণে কিছু বিশাল গর্ত বা ক্রেটার তৈরি হয়েছে। সেই জায়গাগুলোর গভীরতা আর আকার এমন যে সেখানে কোনো ঝড় বা বিষাক্ত বাতাস ঢুকতে পারবে না। জায়গাটি মানুষের বেঁচে থাকার জন্য একদম পারফেক্ট। কিন্তু বাংকারের লিডার অ্যাডাম জানায় যে ফ্রান্স অনেক দূরে আর পুরো ইউরোপে এখন নিজেদের মধ্যে যুদ্ধ চলছে, তাই সেখানে যাওয়া অসম্ভব। কয়েকদিন পর বাংকারে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আগের ভূমিকম্পগুলোর চেয়ে এটি ছিল অনেক বেশি শক্তিশালী। বাংকারের ছাদ ভেঙে পড়তে শুরু করে, বড় বড় পাথর খসে পড়ে, অনেক মানুষ আহত হয়। জনের মাথায় একটি পাথর পড়ে আর ধুলোর কারণে তার আগে থেকে থাকা কাশির সমস্যা আরও বেড়ে যায়। পুরো বাংকার ধ্বংস হতে শুরু করে। জন কোনো মতে তার স্ত্রী অ্যালিসন এবং ছেলে ন্যাথানকে খুঁজে বের করে। ন্যাথানের শ্বাসকষ্ট শুরু হলে জন জীবনের ঝুঁকি নিয়ে তার জন্য অক্সিজেন মাস্ক নিয়ে আসে। এরপর তারা তিনজন বাংকার থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু মেইন গেট অর্ধেক আটকে থাকায় তাদের পেছনের ভাঙা রাস্তা দিয়ে বের হতে হয়। বাইরে এসে পাড়া একের এক ধরাক হওয়া অবস্থা। হাজার হাজার মানুষ প্রাণে বাঁচার জন্য জাহাজে ওঠার চেষ্টা করছে। অতিরিক্ত মানুষের চাপে একটি জাহাজ উল্টে যায়। কিছু স্বার্থপর মানুষ অ্যাডামের মুখের মাস্ক কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু জন আর অ্যালিসন তাকে বাঁচায়। তারা কোনো মতে একটি শেষ বেঁচে থাকা বোটে বা নৌকায় ওঠে, কিন্তু নৌকায় জায়গা না থাকায় অনেককে বাইরে রেখেই ক্যাপ্টেন দরজা বন্ধ করে দেয়। একটু পরেই একটি বিশাল সুনামি এসে তীরের সব মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। জনের নৌকাটি কোনো মতে সেই ঢেউয়ের সাথে লড়াই করে টিকে থাকে। নৌকাটি চলতে চলতে একসময়ের তেল শেষ হয়ে যায় এবং ঢেউয়ের তোড়ে ভাসতে ভাসতে তারা লিভারপুল শহরের একটি তীরে এসে পৌঁছায়। জন তার ডিভাইস দিয়ে চেক করে দেখে যে এখানকার বাতাস পরিষ্কার, তাই তারা মাস্ক খুলে ফেলে। শহরের ভেতরে হাঁটতে হাঁটতে তারা একটি সুরক্ষিত মিলিটারি বাংকারের সামনে পৌঁছায়। অ্যাডাম নিজেকে গ্রিনল্যান্ড স্টেশনের সরকারি কর্মকর্তা দাবি করে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু মিলিটারিরা আইডি কার্ড ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দিতে রাজি হয় না। অ্যাডাম তর্ক শুরু করলে এক পর্যায়ে এক সোলজার তাকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনা দেখে জন আর তার পরিবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে একটি ভ্যান ভাড়া করে লন্ডনের দিকে রওনা দেয়। পথিমধ্যে আকাশ থেকে উল্কাপিণ্ডের মতো গ্রহাণুর ছোট ছোট টুকরো পড়তে শুরু করে। দুর্ভাগ্যবশত একটি টুকরো তাদের ভ্যানের ওপর পড়ে এবং ভ্যানের ড্রাইভার সাথে সাথেই মারা যায়। জন, অ্যালিসন, ন্যাথান এবং ডক্টর আমিনা কোনো মতে সেখান থেকে বেঁচে হেঁটে লন্ডনে পৌঁছায়। লন্ডনে তারা ম্যাকেঞ্জিনারের জনের এক পুরনো বান্ধবীর রিটায়ারমেন্ট হোমে আশ্রয় পায়। রাতে জন বাথরুমে গেলে ভীষণ কাশতে শুরু করে। এক পর্যায়ে তার কাশির সাথে রক্ত বের হয়। অ্যালিসন এটা দেখে ফেললে জন তাকে সত্যিটা বলতে বাধ্য হয়। সে জানায় যে ডাক্তার তাকে বলেছে তার হাতে আর মাত্র ৬ থেকে ৮ সপ্তাহ সময় আছে। অ্যালিসন কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে তারা আর কোথাও যাবে না, এখানেই জনের শেষ দিনগুলো কাটাবে। কিন্তু জন দৃঢ় প্রতিজ্ঞ, সে যে কোনো মূল্যে তার স্ত্রী আর সন্তানকে ফ্রান্সে সেই নিরাপদ জায়গায় পৌঁছে দেবেই। পরদিন ম্যাকেঞ্জি তাদের একটি পুরনো গাড়ি আর আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র দেয়।
তারা ফ্রান্সের দিকে রওনা হয়। পথে একদল লুটেরা তাদের গাড়িতে আক্রমণ করে। তাদের ছোড়াগুলিতে ডক্টর আমিনা সাথে সাথেই মারা যান। জন গাড়ি থামিয়ে লুটেরাদের সাথে সাহসিকতার সাথে লড়াই করে এবং তাদের সবাইকে শেষ করে দেয়। এরপর তারা রাস্তার পাশেই আমিনাকে কবর দিয়ে চোখের জলে বিদায় জানায়। এরপর তারা এমন এক জায়গায় পৌঁছায় যা একসময় সমুদ্র ছিল, কিন্তু এখন শুকিয়ে বিশাল খাদে পরিণত হয়েছে। সেই খাদ পার হওয়ার জন্য একটি ভাঙাচোরা দড়ির ব্রিজ ছিল। তারা যখন সাবধানে ব্রিজটি পার হচ্ছিল তখন হঠাৎ ভূমিকম্প শুরু হয়। ব্রিজ দুলতে থাকে। এর মধ্যে এক স্বার্থপর লোক নিজের প্রাণ বাঁচাতে নাথানকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিজেই পা পিছলে নিচে পড়ে মারা যায়। জন আর অ্যালিসন অনেক কষ্টে নাথানকে টেনে ওপরে তোলে এবং তারা নিরাপদে খাদ পার হয়। খাদ পার হওয়ার পর তাদের সাথে ডেনিস নামের এক ব্যক্তির দেখা হয়। ডেনিস একটি পুরনো ফ্যাক্টরিতে তার স্ত্রী আর মেয়ে ক্যামিলের সাথে থাকত। ডেনিসের স্ত্রী রেডিয়েশনের কারণে প্যারালাইজ ছিল। ডেনিস জনকে অনুরোধ করে যেন তারা তার মেয়ে ক্যামিলকে সাথে করে ফ্রান্সের সেই নিরাপদ ক্রেটারে নিয়ে যায়, কারণ সে তার অসুস্থ স্ত্রীকে একা ফেলে যেতে পারবে না। জনের পরিবার রাজি হয় এবং ক্যামিলকে সাথে নিয়ে এগিয়ে যায়। ফ্রান্সের বর্ডারে পৌঁছানোর পর তারা দেখে সেখানে চরম যুদ্ধ চলছে। চারদিকে বোমা ফাটছে আর গুলি চলছে। একজন দয়ালু সোলজারের সাহায্যে তারা কোনোমতে একটি অন্ধকার টানেল পার হয়ে একটি নিরাপদ মিলিটারি ক্যাম্পে পৌঁছায়। সেখান থেকে একটি বাসে করে ফ্রান্সের সেই কাঙ্ক্ষিত ক্রেটারের দিকে তাদের যাত্রা শুরু হয়। কিন্তু পথিমধ্যে আবারও বিপদ। বাসের সামনে একটি বোমা বিস্ফোরিত হয় এবং একদল সশস্ত্র ডাকাত বাসটি ঘিরে ফেলে। ডাকাতরা বাসের ড্রাইভারকে গুলি করে। জন বুঝতে পারে এখন কিছু না করলে সবাই মারা পড়বে। সে অ্যালিসন ও বাচ্চাদের বাসের পেছনের দরজা দিয়ে বের হতে বলে এবং নিজে ডাকাতদের সাথে লড়াই শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে জন ডাকাতদের মেরে ফেলতে সক্ষম হলেও তার নিজের পেটে একটি গুলি লাগে। অ্যালিসন দৌড়ে এসে বাসের স্টিয়ারিং ধরে এবং বাস চালাতে শুরু করে। নাথান তার বাবার ক্ষতস্থান চেপে ধরে রাখে যাতে রক্তপাত বন্ধ হয়। অবশেষে বাসটি একটি পাহাড়ের চূড়ায় এসে থামে। তারা নিচে তাকিয়ে যা দেখে তা ছিল অবিশ্বাস্য। চারদিকের এই ধ্বংসস্তূপের মাঝে ফ্রান্সের সেই বিশাল গর্তটি যেন এক টুকরো স্বর্গ। সেখানে সবুজ ঘাস, পরিষ্কার পানি আর দূষণমুক্ত বাতাস। বেঁচে থাকার জন্য এক নিখুঁত নতুন পৃথিবী। জন কোনোমতে হেঁটে সামনে এসে দাঁড়ায়। তার চোখে মুখে তখন এক অদ্ভুত শান্তি। সে তার কথা রেখেছে। তার পরিবার এখন নিরাপদ। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। জন মাটিতে লুটিয়ে পড়ে। অ্যালিসন আর নাথান তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। জন শেষবারের মতো তাদের দিকে তাকিয়ে হাসে এবং বলে যে সে সবসময় তাদের মাঝেই বেঁচে থাকবে। এরপর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি জনের আত্মত্যাগের কারণে তার পরিবার একটি নতুন জীবন পেয়েছে, ঠিক যেমনটা জন চেয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভির সম্পূর্ণ কাহিনী। একজন বাবার তার পরিবারের প্রতি ভালোবাসা এবং তাদের বাঁচানোর জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং রিবার্থ স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো দুর্দান্ত মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। বিদায়।